দিন আরও আসবে, জুলিয়াস বলল। তার মানে? বুঝে নাও, পার্ক ছেড়ে চলে যাচ্ছ? পার্ক ছাড়তে যাব কেন? ছাড়লে আউ বাড়বে তোমার। কাষ্ঠ হাসি হাসল জুলিয়াস। তাহলে আমার শঙ্কিত হওয়া উচিত? কেন, টের পাও না? না, আপাতত সবই উল্টোপাল্টো লাগছে, শান্তভাবেই বলল জুলিয়াস। ঠান্ডা মাথায় ভেবে দেখব, হয়তো একটা সমাধান পেয়েও যেতে পারি। একটা ঘোড়ার গলায় রশি পরিয়ে বের করে এনেছে ব্রায়ান। জিন চড়াতে গিয়ে পিছলে পড়ে গেল, ব্যথা পায়নি, তবু উঠে বসে গালাগালি আরম্ভ করলো ও। ওর গালির স্টক শুনে না হেসে পারল না এড। জুলিয়াসও হেসে ওর দিকে এগিয়ে জিনটা তুলে ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। আমাকেও উঠতে একটু সাহায্য করো, বলল ব্রায়ান। বুড়ো হয়েছি বলে এখন আর কেউ খেয়ালও করে না। দূর, তোমার আর এমন কি বয়স হয়েছে? নিচু হয়ে হাত বাড়িয়ে ব্রায়ানকে টেনে তুলল জুলিয়াস। ওঠার সময় সে ফিসফিস করে জুলিয়াসের কানে কানে বলল, শহরে দেখা করো আমার সাথে। কথা শেষ করেই ঝাড়া দিয়ে ওর কাছ থেকে দূরে সরে গিয়ে আবার ঘোড়াটাকে গালাগালি করতে থাকলো ব্রায়ান। ওর বয়স প্রায় ৭০-এর কাছাকাছি, একটু নুয়ে পড়েছে শরীরটা, চামড়া কুচকানোর দাগ স্পষ্ট দেখা যায়। অনেক দিন আগেই তার অবসর নেওয়া উচিত ছিল, কিন্তু তাতে সে কোনো মতেই রাজি নয়। সে বলে, সারাটা জীবন আমার ঘোড়ার পিঠেই কেটেছে, বাকি যে কটা দিন বাঁচি ঘোড়ার পিঠেই কাটাতে চাই আমি। আসলেও সে তাই চায়। বাঁধন খুলে নিজের ঘোড়ায় চড়ে পিছন ফিরে চাইল জুলিয়াস। জারভিস, পেপি আর মেডক বাইরে এসে দাঁড়িয়েছে। সবাই ওরা চেয়ে দেখছে তাকে। হয়তো গোপনে তার ঘর থেকে বাবাও চেয়ে দেখছেন। বুকের ভিতরটা কেমন খালি খালি লাগছে। একটা হাত তুলে বিদায় জানালো জুলিয়াস, কিন্তু জবাবে কাউকে হাত নাড়াতে দেখা গেল না। এডের পাশ দিয়ে যাবার সময়ে সে বলল, আমার উপদেশ শোনো, ভেগে যাও। কথাটা ভেবে দেখব, জবাব দিল সে। ঘোড়া ছুটিয়ে ক্রেস্ট লাইনের দিকে এগিয়ে চলল জুলিয়াস। একবারও আর পিছন ফিরে চাইল না। মেডক লেটনের বয়স ৩৯। জীবনে বিভিন্ন ধরনের কাজ করেছে সে, তার বেশিরভাগই আইন বিরোধী। এককালে সে কিংফিশার, বিউড্রি, কারসন ব্রাদার আর থালোন্ডো টার্নার ব্যান্ডের সাথেও কাজ করেছে, তবে দলের একজন হিসেবেই ছিল, নাম ডাক হয়নি তার। পুলিশের খাতাতেও নাম ওঠেনি। ভাগে যা পেত তাতে তার চলা মুশকিল হয়ে দাঁড়াতো বলে মাঝে মধ্যে চাকরি করে সৎভাবে খেটে খেতে হতো তাকে। তার অনেক দিনের স্বপ্ন ছিল একদিন সে একটা বিরাট দাও মারবে, কিন্তু সেটা যে কি হবে ইডেন পার্কে চাকরি নেয়ার সময়ও এ সম্বন্ধে কোনো ধারণা ছিল না তার। হঠাৎ ওর জন্যে দুটো অনুকূল ঘটনা ঘটল। জুলিয়াস বাড়ি ছেড়ে ঘুরতে বেরোলো আর সেবাস্টিন দত্ত অসুখে পড়লেন। জারভিসের উপর রাঞ্চ চালানোর দায়িত্ব পড়ল। জারভিসকে সামলানো কঠিন কিছু নয়। ধাপ্পা দিয়ে কয়েকজনকে ডিঙিয়ে হাল ধরে বসলো মেডক। একটা ভয় ছিল তার, জুলিয়াস যে কোনো সময়ে ফিরে আসতে পারে, কিন্তু ৩ মাসের মধ্যে ফিরল না সে। নিজের প্ল্যান অনুযায়ী একে একে পুরনো সবাইকে বিদায় করে সেই জায়গার নিজের লোক ভর্তি করলো মেডক। শহরে হঠাৎ হিউ হারপার আর হোয়েল কিডের দেখা পেয়ে ওদেরও কাজে বহাল করে নিল সে। একজন বড় কেউ হয়ে উঠেছে মেডক। ১ বছর আগেও কিছুতেই ওরা মেডকের আদেশে কাজ করতে রাজি হতো না, কিন্তু এখন মেনে নিয়েছে। প্রথমে তার ইচ্ছা ছিল রাঞ্চ আর সেবাস্টিন দত্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যতটা সম্ভব হাতিয়ে নিয়ে কেটে পড়বে, কিন্তু রাঞ্চের
লোকজন সব তারই। পুরনো প্ল্যান বাতিল করে সে এখন আরেকটা চমৎকার প্ল্যান এঁটেছে। জুলিয়াস অদৃশ্য হতেই মেডক বলে উঠল, দুঃখ হয়, ছেলেটাকে ভালোই লাগতো আমার। কে জানে এখন কি আছে ওর কপালে। ওদের বাজিয়ে দেখতে চায় মেডক। চুলোয় যাক বেটা, নিজের মতামত প্রকাশ করল জারভিস। এটা তোমার মনের কথা হতে পারে না, প্রতিবাদ করল পেপি। মনের কথাই। আমার কিন্তু দুঃখই হচ্ছে ওর জন্যে। প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে মেডকের। কৃত্রিম বিষণ্ণ মুখে সে বলল, লোকজনকে এবার কাজে যাবার নির্দেশ দাও জারভিস। কি করতে হবে তা তো তোমার সাথে সকালেই আলাপ হয়েছে। তুমি কাজ শুরু করাও, আমি ওই নতুন লোকটার সাথে বাকি কথা সেরে নিয়েই হাজির হচ্ছি। ঠিক আছে, এদিকটা আমি নিজেই দেখছি, বলল জারভিস। ইশারায় এডমন্ডকে ডেকে কেবিনে ঢুকলো মেডক। এড যখন কেবিনে ঢুকলো, মেডক তখন সারা ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে। এডকে ঢুকতে দেখে হেসে বলল, এই যে এড, ভালোই হলো তুমি এসে গেছো। হ্যাঁ, বসেই ছিলাম, তোমার চিঠি পেয়ে ভাবলাম ঘুরে আসি। অনেক লোকজন জোগাড় করেছ দেখছি। ওদের চেনো নাকি তুমি? বেশিরভাগই চিনি। তা মতলবটা কি তোমার? যুদ্ধে নামবে? হাসলো মেডক। না, তার দরকার হবে বলে মনে হয় না, তবু সব ব্যবস্থায় রেখেছি। পেপিকে কেমন লাগলো তোমার? সুন্দর। সুন্দর ব্যাস? না, বলতে গেলে অনেক কিছুই বলা যায়, বলল এড। মেয়েটাকে নিয়েই কি আমার কাজ? সেরকমই প্ল্যান আমার। পছন্দ হয়? সন্দেহ নেই কাজটা আকর্ষণীয়। তাহলে কাজে লেগে যাও, আমিও সাহায্য করতে পারবো তোমাকে। কিন্তু সে কথা পরে হবে। আগে বলো জুলিয়াস, আর তুমি দুজনে এখানে একসাথে কিভাবে পৌঁছলে? ঘটনাচক্রে তাই ঘটল, সহজভাবেই জবাব দিল এড। সন্ধানী দৃষ্টিতে ওর দিকে চাইল মেডক। জুলিয়াসকে দেখেই চমকে উঠেছিল সে, তার উপর সাথে এডকে দেখে একেবারে ভিতর পর্যন্ত কেঁপে উঠেছে ওর। সে ভাবছে এডের সম্পর্কে ভালো করে না জেনে ওকে এর মধ্যে ডাকা ঠিক হয়নি। ওর সম্বন্ধে বলতে গেলে কিছুই জানে না মেডক। থালডোর দলে দুজনেই একসাথে কয়েক মাস কাজ করেছে ওরা। দলটা ভেঙে যাবার পরে এড কোথায় যাচ্ছে জানা ছিল ওর। ব্যাস, এই পর্যন্তই। তুমি বুঝছো না এড, বলে উঠল মেডক। ওই জুলিয়াস লোকটা আমাদের অনেক ঝামেলায় ফেলতে পারে। রাতের বেলাতেই ওকে তুমি শেষ করলে সেই হাঙ্গামা থেকে রেহাই পাওয়া যেত। তাকে আমার গুলি করা উচিত ছিল বলছো? নিশ্চয়। কিন্তু আমি কি করে চিনব তাকে? তোমরা কি গিরিপথ ধরে এসেছো? হ্যাঁ। ওখানে একজন লোক বসিয়েছিলাম আমি জুলিয়াসের জন্যে। লোকটার নাম এবেল বেইন। মারা গেছে সে। বুক ভরে একটা শ্বাস নিল মেডক। কি হয়েছিল? আমার হাতেই মারা পড়েছে লোকটা। না, চমকে উঠো না। লোকটা কে, আর ওখানেই বা কি করছিল, এসব আমার জানার কথা নয়। পছন্দ না হয় জাহান্নামে যাও তুমি। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে রইল। দুজনেই নীরব। এড কি ভাবছে ঠিক ধরতে পারছে না মেডক। এটা ঠিক যে চিঠিতে আরমান্ড ফরকে লোক রাখার কথা কিছু জানায়নি সে। হতে পারে এবেল বেইন যে মেডকেরই লোক তা জানত না সে। কিন্তু ঘটনা যা ঘটেছে তা ওর মোটেই পছন্দ হচ্ছে না। আর ওদের দুজনের একসাথে হাজির হওয়াটাও ভালো চোখে দেখছে না ও। নিজেই ভেবে দেখো, বলল এড। তোমার পছন্দ হয় থাকবো, নয়তো চলে যাব। তোমার এখানে চাকরি না করলেও আমার চলবে। তুমিও মনে করো না যে তোমাকে ছাড়া আমাদের চলবে না, রাগত্ব স্বরে জবাব দিল মেডক। তোমাকে ছাড়াও চলবে। থাকলে কাজে লাগতে পারবো।
থাকলে কাজে লাগাতে পারবো, সেজন্যে ভালো টাকাও দেয়া হবে। এখন থাকা না থাকা তোমার ইচ্ছা, কি করতে চাও? জানালা দিয়ে বাইরে চাইল এড। ওর কাঁধের উপর দিয়ে মেঢকের চোখ পড়ল। পেঁপেকে দেখা যাচ্ছে উঠানে। এড ঘুরে দাঁড়াবার আগেই সে অনুমান করে নিল ওর জবাব কি হবে। 4 কয়েক মাইল চলার পরে উত্তর দিকে ঘুরল জুলিয়াস। অল্প পরে ইডেন নদীর ধারে পৌঁছে গেল। এটাই রকিং এইসের উত্তরের সীমানা। নদীর এই জায়গাটা তার কাছে খুব পরিচিত। ছেলেবেলায় বাবার সাথে প্রায়ই আসতো এখানে। সাঁতার কাটা আর মাছ ধরা বাবার কাছে এখানেই শিখেছে সে। পিস্তল ছোড়ায়ও তার হাতেখড়ি এখানেই। এখনো স্পষ্ট মনে আছে তার বাবার কথাগুলো। বলেছিলেন, আর একজন মানুষের উপর তুমি পিস্তল চালাও, এ আমি চাই না জো। কিন্তু নিজেকে রক্ষা করার জন্য আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার জন্য এই বিদ্যাটা তোমার রপ্ত করে রাখা উচিত। এক ঝটকায় খাপ থেকে পিস্তল বের করে তাক করল জুলিয়াস। পরক্ষণেই আবার তা খাপে ভরে রাখল। এড তার এই অ্যাকশন দেখলে কি ভাবত? সে যদি তার সম্পর্কে খোঁজ নেয়, জার্ভিস তাকে জানাবে পিস্তলে জুলিয়াসের হাত খুব ভালো। কিন্তু জার্ভিস নিজেও জানে না কত ভালো। আজ পর্যন্ত সবার সামনে এর প্রমাণ দেওয়ার কোনো দরকার পড়েনি তার। নদী পার হলো জুলিয়াস। কলিন গেইলের এলাকায় চলে এসেছে সে। কলিনের রাঞ্চের উদ্দেশ্যে ঘোড়া চালালো জুলিয়াস। মাত্র আধ ঘন্টার পথ। হঠাৎ করে ওই পথে আসেনি সে। বাড়িতে কিছু ঘটলেও এটাই তার দ্বিতীয় স্টপ হতো। আজ কেমন অভ্যর্থনা পাবে জানে না, তবে অতীতে ওই বাড়িতে খুবই সমাদর পেত সে। সেই ছেলেবেলা থেকে ওই বাড়িতে সে যে কতবার গিয়েছে তার কোনো হিসেব নেই। গেইল খামার তার জন্যে ছিল যেন তাদেরই বাড়ির আরেকটা কামরা। প্রথম দিকে কলিন, গেইলের ছেলে জনই ছিল তার প্রধান আকর্ষণ। জুলিয়াসেরই সমবয়সী সে। দুজনের ছিল মানিকজোর বন্ধুত্ব। জনের ছোট বোন জিনা ওর 2 বছরের ছোট। পরের দিকে প্রায়ই ওর সাথে সে জুটে যেত। জিনার সাথেই বেশি সময় কাটাতো জুলিয়াস। কিছুদিন পরেই সে হঠাৎ আবিষ্কার করল জিনার উপস্থিতি তার কাছে দারুণ ভালো লাগে। তাকে ভীষণভাবে আকৃষ্ট করে জিনা। তার এত আসা যাওয়ার মাঝে 3 মাস আগের একটা সন্ধ্যার কথাই বেশি করে মনে পড়ছে। একটা ওয়াগনে করে জনের মৃতদেহ পৌঁছে দিতে নিয়ে গেছিল সে। ঘটনাটা শুনে ভীষণ আঘাত পেয়েছিল কলিন। তার স্ত্রী একেবারে ভেঙে পড়েছিল। জিনা মূর্ছা গেছিল, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে অত্যন্ত রুড ব্যবহার করেছিল তার সাথে। জনের মৃত্যুর জন্যে সরাসরি জুলিয়াসকেই দোষারোপ করেছিল সে। জুলিয়াসের সামনে দাঁড়িয়ে রক্তশূন্য মুখে চোখে আগুন ঝরিয়ে সে বলেছিল, নিজে না চলে জনকে কেন ঘোড়ায় চড়তে দিলে? নিজেই চড়েছিলাম, বোঝানোর চেষ্টা করেছিল জুলিয়াস। ঘোড়াটা আমাকে পিঠ থেকে ফেলে দেওয়ার পরেই জন উঠেছিল। ওকে উঠতে দিলে কেন? তুমি তো ভালো করেই জানো যে ঘোড়ার পিঠে তুমি থাকতে পারোনি তার পিঠে থাকা জনের পক্ষে অসম্ভব। না জিনা, তুমি ভুল করছো। আমার চেয়েও ভালো ঘোড়া বশ করতে পারত জন। পড়ার সময়ে খুঁটির সাথে বাড়ি না খেলে এই দুর্ঘটনা ঘটত না। মানসিক বিপর্যয়ের মধ্যে কোনো যুক্তি মেনে নিতে পারছে না সে। তুমি নিজেই গতকাল জনকে বলেছিলে ওটা একেবারে পাগলা ঘোড়া। তুমি জনকে ডেকে নিয়ে ওকে খেপিয়ে ওই ঘোড়ায় চড়তে বাধ্য করেছ। ওকে ডেকে নিয়ে ওর বুকে গুলি করাও একই কথা হতো। তুমিই খুন করেছ জনকে। সেদিন বাড়ি ফিরে ঘোড়াটাকে গুলি করে মেরেছিল জুলিয়াস। কাজটা তার বাবা পছন্দ করেননি। এ নিয়েই সেদিন বাবার সাথে কথা কাটাকাটি হয়েছিল তার।
আসলে বাবা ঠিকই বলেছিলেন, জনের মৃত্যুর কারণ দুর্ঘটনা। অযথা ঘোড়াটাকে হত্যা করা তার ঠিক হয়নি। ঘোড়াটাকে পরে বশ মানিয়ে কাজে লাগানো যেত। এরপরে আর কলিনের খামারের কারো সাথে দেখা হয়নি জুলিয়াসের। সেই রাতেই পার্ক ছেড়ে চলে গিয়েছিল সে। পালিয়েই গিয়েছিল বলা যায়। মানসিক অস্থিরতা, জিনা, তার বাপ মা, জনের চিঠি সব কিছু থেকেই পালিয়ে দূরে চলে যেতে চেয়েছিল। কিন্তু আবারও ফিরে আসতে হয়েছে তাকে। একটা বোঝাপড়া হওয়া দরকার। খামারটা দেখা যাচ্ছে সামনে। বাড়ির উঠানে ঘোড়া বেঁধে ফিরে দেখল মিসেস গেইল এসে দাঁড়িয়েছে বারান্দায়। ছোটখাটো প্রাণ প্রাচুর্যে ভরা মহিলা, চুলে পাক ধরেনি এখনো। জুলিয়াস এগিয়ে যেতে যেতে লক্ষ্য করল তার মুখে সুন্দর একটা হাসি লেগে রয়েছে। মনে কোনো ক্ষোভ থেকে থাকলেও মুখ দেখে তা বোঝার উপায় নেই। তুমি ফিরে এসেছ দেখে খুব খুশি হয়েছি জুলিয়াস, বলল গেইল গিন্নি। কলিন আর জিনা বাইরে গেছে, এখন এসে পড়বে। এসো, ভিতরে এসে বসো। সেই ভালো, একটু বসি। হিলডা গেইলের পিছন পিছন ঘরে ঢুকলো জুলিয়াস। রান্নাঘরের ছোট টেবিলটার কাছে বসলো ওরা প্রথমে। সেবাস্টিয়ান দত্তের কথা তুলল হিলডা। শুনেছি তোমার বাবা খুব অসুস্থ। লোকজনের সাথে দেখা করাও ডাক্তারের বারণ। তোমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে, জবাব দিল জুলিয়াস। কিন্তু এই আলোচনা করার জন্য আসেনি সে। লম্বা করে একটা শ্বাস নিয়ে ধীর গলায় বলল, জনকে কোথায় কবর দেয়া হয়েছে? আমি আমি আসতে পারিনি, বেরিয়ে পড়তে বাধ্য হয়েছিলাম। জুলিয়াসের মনের অবস্থা হিলডা বুঝতে পারছে বলেই মনে হলো। আমি জানি কেমন লেগেছিল তোমার। তোমরা তিনজন ছেলেবেলায় যেখানে খেলতে, সেই পিছনের বাগানে কবর দেয়া হয়েছে ওকে। এটা জেনো, আমি জনের মৃত্যুর জন্য তোমাকে মোটেও দোষ দিই না। আমি জানি ওটা নেহায়তই একটা দুর্ঘটনা। কলিনেরও একই মত। আর জিনা? মুখ বিকৃত হলো হিলডার। তোমার নাম মুখেও আনে না। ভিতরে ভিতরে সেও নিশ্চয় জানে দুর্ঘটনায় এটা। কিন্তু তুমি তো জানো কেমন জেদি, গোয়ার আর ছেলে মানুষও। একদিন বাইরে ঘোড়ার খুরের শব্দ পাওয়া গেল। একটু পরেই কলিন আর জিনা ঢুকলো ঘরে। দরজার কাছেই থেমে দাঁড়ালো ওরা। একেবারে আড়ষ্ট হয়ে গেছে জিনা। কলিনও অবাক হয়েছে, কিন্তু চট করে সামলে নিয়ে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল সে। হ্যালো জুলিয়াস, ফিরে এসেছ দেখে খুব খুশি হলাম, বলেই অনিশ্চিতভাবে মেয়ের দিকে ফিরে চাইল। ওকে দেখে আমি মোটেও খুশি হইনি, বলে উঠল জিনা। জনকে হয়তো ভুলে গেছো তোমরা, আমি ভুলিনি। সংযত স্বরে কথা বলল হিলডা গেইল। জন আমাদেরই ছেলে জিনা, আমরা তাকে ভালোবাসতাম। তাকে যে খুন করেছে সেই লোককেই আপ্যায়ন করছো তোমরা। না জিনা, ভুল করছো তুমি, বলল কলিন। যা ঘটেছিল সেটা একটা দুর্ঘটনা। ওটাকে দুর্ঘটনা বলে মানি না, জ্বলে উঠল জিনা। ঘটনাটার সম্বন্ধে অনেক কিছুই জানি আমি, যা তোমরা জানো না। চলি, আমার ভাইয়ের হত্যাকারী বিদায় হলে পরে ফিরব। দরজা দিয়ে বেরিয়ে বাইরে চলে গেল জিনা। কলিন গিন্নি অস্বস্তিকর নীরবতা ভঙ্গ করে বলল, আমি দুঃখিত জুলিয়াস। জিনা এরকমই করবে বলে ভয় করছিলাম আমি। তাকে অনেক বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু কোনো কথাই শুনতে চায় না ও। হয়তো সময়ে বদলাবে মেয়েটা, বদলাতেই হবে ওকে, বলে উঠল কলিন। এই তিক্ততা বিষের মতো। ও আর সেই আগের জিনা নেই এখন। জিনার কথাটাই জুলিয়াসের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।
সে জিজ্ঞেস করল, যা আপনারা জানেন না তা জিনা জানে, এ কথার মানে কি? কি বোঝাতে চাইছিল ও? জানি না আমি, বলল কলিন। হতে পারে। কি হতে পারে? জার্ভিসের সাথে ইদানিং বেশ ভাব হয়েছে জিনার। মনে হয় না ওকে ভালোবাসে সে। তোমাকে আঘাত দেওয়ার জন্যেই হয়তো ওর সাথে মেলামেশা শুরু করেছে। জার্ভিস ওকে কিছু বলে থাকতে পারে। কথাটা একটু মনে মনে ভেবে দেখল জুলিয়াস। শেষে মাথা নেড়ে উঠে দাঁড়ালো সে। দুর্ঘটনা সম্পর্কে এমন কোনো নতুন কথা থাকতেই পারে না যা জুলিয়াস নিজেই বলেনি। তাড়াহুড়ো করে উঠছ কেন? বাবার সাথে দেখা হয়েছে তোমার? হয়েছে, না হওয়ারই মতো। চিন্তিতভাবে নিজের চিবুক চুলকালো কলিন। খুশি হয়েছি ফিরে এসেছো তুমি। ওদিকে তোমাদের রকিং এইসের চেহারা দেখে ভালো ঠেকছিল না আমার। পুরনো সব কাজের লোককে বিদায় করে নতুন লোক কাজে নিয়েছে মেডক। গুন্ডার মতো চেহারা এক একজনের। যাক, তুমি যখন এসে পড়েছ নিজেই দেখে শুনে সামলাতে পারবে সব। খামার চালাবার দায়িত্ব আর আমার নেই। কিন্তু তা কি করে? বাবার সাথে দেখা হয়েছে, তাতেও বলেছি আপনাকে। প্রীতিকর কোনো ঘটনা নয়। এখনো বুঝিনি কেন আমাকে বাড়ি থেকে বের করে দেয়া হলো। তোমার বাবা? হ্যাঁ, স্বয়ং তিনিই। বিশ্বাস করি না আমি। বিশ্বাস আমারও হচ্ছে না, কিন্তু তাই ঘটেছে। আমি কি করব? বাবা ত্যায্যপুত্র করেছেন আমাকে। কিছুই মাথায় ঢুকছে না আমার। বড় হয়েছি, কোনো মতে চলে যাবে। সম্পত্তির লোভ আমার নেই। শুধু দুঃখ যে ঘটনাটা এইভাবে ঘটল। বাবাকে শ্রদ্ধা করি আমি। তোমাকেও যে উনি খুব স্নেহ করেন তাতে কোনো সন্দেহ নেই আমার। কি জানি, কিছুই বুঝতে পারছি না। কি করবে তুমি এখন? কিছু ঠিক করিনি এখনো। এখানেই থাকতে পারো। জিনার সাথে কথা বলবো আমি। দরকার হলে ঝাঁটাপেটা করে ওর ভূত ছাড়াবো। হেসে মাথা নাড়ল জুলিয়াস। জিনার বর্তমান মানসিক অবস্থায় তার এখানে থাকাটা মোটেও ঠিক হবে না। মেয়েটাকে ভালোবাসে সে, তাই দিনরাত উঠতে বসতে তার ঘৃণা ভরা ব্যবহার সহ্য করতে পারবে না ও। না, আমি ক্রেস্টলাইনের দিকে যাচ্ছি এখন। দরজার দিকে এগোলো জুলিয়াস। ওখানে 2-1 দিন কাটিয়ে একটা কিছু সিদ্ধান্ত নেব। বাইরে বেরিয়ে দেখল গুদামঘরের পাশে ছায়ায় দাঁড়িয়ে আছে জিনা। কটমট করে তারই দিকে উদ্যত ভঙ্গিতে চেয়ে আছে সে। আগে খেয়াল করেনি ওর পরনে রয়েছে তারই পছন্দ করা ঘোড়ায় চড়ার পোশাক। জনের মৃত্যুর মাত্র মাসখানেক আগেই কেনা। আটশাট প্যান্টে তার সুঠাম নিতম্ব আরও বেশি করে ফুটে উঠেছে। পরনে জ্যাকেট নেই বলে ওর ক্ষীণ কোটি আরও সরু দেখাচ্ছে। টাইট ব্লাউজে তার উন্নত বক্ষ বাগ মানতে চাইছে না। লম্বা নয় মেয়েটা, কিন্তু সেজন্যে জুলিয়াসের মনে কোনো ক্ষোভ নেই। এত তাড়াহুড়ো করে যাবার কি দরকার ছিল? পিছন থেকে আপত্তি জানালো হিলডা। আবার একদিন আসবো, জবাব দিল জুলিয়াস। নিজের ঘোড়ার কাছে এগিয়ে গেল সে। জিনাকে মোটেও পাত্তা না দিয়ে ঘোড়ায় চড়ে ঘুরে বাড়ির পিছন দিককার বাগানে চলে এলো জুলিয়াস। গাছের তলায় ক্রুশ লাগানো কবরটা সহজেই চোখে পড়ে। কাছে গিয়ে ঘোড়া থেকে নেমে টুপিটা মাথা থেকে খুলে হাতে নিয়ে দাঁড়ালো সে। নীরবে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে তার মনে পুরনো দিনের অনেক চিঠি ভিড় করে এলো। ভীষণ কষ্ট হচ্ছে ওর। গলাটা বুজে এসেছে। দু চোখ পানিতে ঝাপসা হয়ে এলো। হয়তো ভবিষ্যতে আরও বন্ধু আসবে তার জীবনে, কিন্তু তাদের কেউই জনের জায়গা কেড়ে নিতে পারবে না।
কতক্ষণ যে ওখানে দাঁড়িয়েছিল জুলিয়াস তা সে নিজেও জানে না। শেষ পর্যন্ত অতীতের চিতির জাল ছিঁড়ে আবার ঘোড়ায় চলল সে। চলে যাবার আগে বাড়িটার দিকে ফিরে চেয়ে দেখল দরজায় জিনা দাঁড়িয়ে আছে। তার পিছনেই ওর বাবা মাও রয়েছে। জুলিয়াসকে বিদায় জানাতে হাত নাড়ল ওরা। নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল জিনা। 5 কলিনের খামার থেকে ক্রেস্ট লাইন শহর বেশ কিছুটা দূরে। বিকেল নাগাদ শহরে পৌঁছল জুলিয়াস। আস্ত বলে ঘোড়া রাখতে গিয়ে ক্লান্ত জুলিয়াস আড়ষ্টভাবে নেমে দাঁড়ালো। ভিতর থেকে বেরিয়ে এসে ফিলিক্স গ্রেস ওকে চিনতে পেরেই অবাক হয়ে চেঁচিয়ে বলে উঠল, আরে জুলিয়াস না? আমরা ভেবেছিলাম। কি ভেবেছিলে? হাসল ফিলিক্স। না, ও কিছু না। আমরা শুনেছিলাম ডেনভারে একটা গোলমালে জড়িয়ে পড়েছ তুমি। নিশ্চয় ভুল খবর। যাক, তুমি ফিরে এসেছ দেখে খুশি হয়েছি। আজ সকালেও জার্ভিস ডেনভারে গোলমালের কথা কি যেন উল্লেখ করেছিল। পেপিও একই কথা তুলেছিল। এসব গুজব কে ছড়িয়েছে? ব্যাপারটা একটু তলিয়ে দেখা দরকার। আমার ঘোড়ার ভালো মতো যত্ন করো ফিলিক্স। দানা খাইয়ে শরীরটা ডলে দিও। ঘোড়াটা কখন দরকার তোমার? জানি না, তবে তারা নেই। বিশ্রাম দরকার ওর। সত্যি তুমি ফিরে আসায় খুব খুশি হয়েছি আমি, আবার বলল সে। ফিলিক্সের বয়স হয়েছে, প্রায় অথর্ব হয়ে পড়েছে। অত্যাধিক মদ খায় বলে কেউ ওর কথায় গুরুত্ব দেয় না। পার্কে তার কোনো দাম নেই। তবু ওর আন্তরিকতায় নিজেকে আর অবাঞ্ছিত মনে হচ্ছে না জুলিয়াসের। কেউ ওর কথায় নির্ভর করে না। পার্কে তার কোনো দাম নেই। তবু ওর কথায় নিজেকে আর অবাঞ্ছিত মনে হচ্ছে না জুলিয়াসের। কিন্তু কতক্ষণ সে এই রকম ভালো বোধ করবে কে তা জানে। জনমত খুব সাংঘাতিক জিনিস। যখন তার বাসায় থাকা একান্ত প্রয়োজন তখনই সে বাড়ি ছেড়ে বেরিয়েছিল। সেই সময় কিছু একটা গুজব ছড়িয়েছে এখানে তার নামে। তার উপর আজই বাবা যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন সেই খবরটাও জানাজানি হয়ে যাবে। অনেকের কাছেই খবরটা খুব রসালো হবে। এখন থেকে তো রকিং এইস খামার তুমিই চালাবে, কি বলো? বিরক্তি বোধ করছে জুলিয়াস। মাত্র ফিরেছি আমি, এখনো কি করব না করব কিছু ঠিক করিনি, জবাব দিল সে। উঠান পার হয়ে রাস্তায় চলে এলো জুলিয়াস। সেলুনের সামনে কয়েকটা ঘোড়া বাঁধা রয়েছে। বস্টন স্টোরের বারান্দায় দুজন লোক দাঁড়িয়ে। 3টে বাচ্চা ছেলে নাপিতের দোকানের সামনে মার্বেল খেলছে। শেরিফের অফিসের সামনে একটা বড় কুকুর বসে আছে, অর্থাৎ শেরিফ অফিস ঘরেই আছে। ডাক্তারের সাথে দেখা করে তার কাছ থেকেই বাবার সঠিক অবস্থাটা জেনে নিতে হবে। শেফ ছেড়ে খাওয়া থাকার একটা জায়গাও খুঁজে নিতে হবে তাকে। থাকার জায়গা নিয়ে বেশি চিন্তা। ক্রেস্ট লাইনে কোনো আবাসিক হোটেল নেই। মাঝে মধ্যে কেউ বেশি মদ খেয়ে ফেললে তাকে সেলুনেই থাকার জায়গা করে দেয় মালিক অ্যালেন কারভার। ডাক্তার নাথান অ্যাশওয়ার্থের বাসায় অতিরিক্ত কামরা আছে, তবে সেগুলো তার রোগীদের জন্যেই রাখা থাকে। মিসেস ল্যাংলি দু এক সময় ঘর ভাড়া দেয়, কিন্তু বুড়ি এত বেশি কথা বলে যে ওখানে থাকলে 2 দিনেই মাথা খারাপ হয়ে যাবে তার। প্রথমে শেভ করবে বলে এগোলো জুলিয়াস। শেরিফের অফিস পার হবার সময় পিছন থেকে ডাক শুনে দাঁড়ালো সে। ঘুরে দেখলো দরজায় ডিগবি নোবেলকে দেখা যাচ্ছে। জানালা দিয়ে তোমাকে দেখলাম, ডিগবি বলল। তারা আছে নাকি তোমার? না, তারা কিসের, জবাব দিল জুলিয়াস। তাহলে ভিতরে এসো, একটু আলাপ করা যাক।
মাথা ঝাঁকিয়ে ওর প্রস্তাবে রাজি হলেও মনে মনে বিরক্তই হলো জুলিয়াস। কেন যেন লোকটাকে মোটেই সহ্য করতে পারে না সে। দিগ্বির বয়স 40-এর কাছাকাছি, শক্ত ভারী দেহ, কিন্তু মেদ নেই তার শরীরে। কালো চুল, ঘন ভুরু এবং সরু করে ছাটা গোঁফ আছে পাতলা ঠোঁটের উপরে। সহজে হাসে না সে, অন্তত জুলিয়াসের সামনে তো নয়ই। অফিস ঘরে ঢুকলো ওরা। বোর্ডে কয়েকজন আসামির ছবি ঝুলানো। শুনেছি বাইরে ছিলে তুমি, বলল শেরিফ। কোথায়? আর একটু আলাপ হলে ওখানেই শেষ হয়ে যেত। প্রশ্ন শুনেই রাগে রক্ত চড়ে গেছিল জুলিয়াসের মাথায়। সে কি করে আর কোথায় যায় সে কি করে আর কোথায় যায় এসব তার নিজস্ব ব্যাপার। রাগ সামলে সে জবাব দিল, একটু বাইরে বেরিয়ে এলাম। তোমার ডেনভারে যাওয়ার ব্যাপারে কি যেন শুনলাম। এক মুহূর্ত চুপ করে থাকলো জুলিয়াস। মানুষ গুজব নিয়ে কি রকম মাথা ঘামায়। হঠাৎ হেসে উঠে সে বলল, হ্যাঁ, ডেনভারেও গিয়েছিলাম আমি। শুনলাম তোমাকে নিয়ে কিছু গোলমাল বেঁধেছিল ওখানে। হ্যাঁ, 6 জন মানুষ খুন করেছি। দুটো ব্যাংক, না, দুটো না, 3টে ব্যাংক ডাকাতিও করেছি। উত্তরটা শেরিফের কাছে মজার কথা বলে মনে হলো না। একটু চড়া সুরেই সে বলল, বাজে কথা রেখে কি ঘটেছিল তাই বলো। ডেনভারে টেলিগ্রাম করেই জেনে নিও। তাই হয়তো করব। খুশি তোমার? আর কিছু? হ্যাঁ, কোনো কারণে দরকার হলে তোমাকে কোথায় পাবো? একটু আগে জারভিসের কাছে শুনলাম তুমি আর রকিং এসে থাকছো না। অবাক হলো জুলিয়াস। খবরটা ছড়িয়ে দিতে মোটেও দেরি করেনি ওরা। এখন তাহলে কি করবে বলে ভাবছ? আবার প্রশ্ন করল ডিগবি। অনিশ্চিতভাবে হাত নেড়ে সে বলল, এখনো ঠিক করিনি কিছু। জারভিস বলল, পার্ক ছেড়ে নাকি চলে যাচ্ছ তুমি? বললাম তো, ঠিক নেই। এদিকে কোনো চাকরি নেই, থেকে কি করবে? চাকরি একটা সব সময়েই পাওয়া যাবে, তুমি পাবে না। যাদের রেকর্ড খারাপ তাদের চাকরি নেই এখানে। রাগ চাপতে জানালার দিকে ফিরল জুলিয়াস। শেরিফকে ভালো মতো দু কথা শুনিয়ে দিতে ইচ্ছা করছে তার, কিন্তু ঝামেলা করে লাভ নেই। ব্রায়ান চাইল্ডের কথা মনে পড়ল। তার সাথে শহরে দেখা করবে বলছিল লোকটা। এখন হাজতে ঢুকে কাজ নেই। কিছু একটা তাকে বলতে চেয়েছিল ব্রায়ান। হয়তো এমন কিছুই নয়, আবার তা গুরুত্বপূর্ণ কথাও হতে পারে। ব্রায়ানে তাদের বাসার সবচেয়ে পুরনো আর বিশ্বাসী মানুষ। বাবার খুব কাছের লোক সে। কিছু একটা সিদ্ধান্ত নেয়ার আগে ওর সাথে জুলিয়াসের কথা হওয়া দরকার। আজ পর্যন্ত পার্কে কোনোদিন কোনো ঝামেলা হয়নি। গম্ভীর স্বরে বলল ডিগবি, এখন হোক তা আমি চাই না। তোমার কথার মানে? সবাই জানে পিতা ইচ্ছা করলে কুসন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ত্যায্য করতে পারে। তোমার যদি ভ্রান্ত ধারণা থাকে যে রকিং এইস খামারে এখনো তোমার অধিকার আছে, তবে তা এই মুহূর্তে ত্যাগ করো। ঝামেলা বাঁধাতে যেও না। চারদিকে একবার চেয়ে দেখে কাষ্ঠ হাসি হাসল জুলিয়াস। আমার তো মনে হচ্ছে তুমি ঝামেলায় চাইছো শেরিফ। তোমাকে জানিয়ে দিলাম, কোনো রকম পাগলামি ছাগলামি বরদাস্ত করব না আমি, বুঝেছ? আর কিছু? না, আপাতত যা বললাম সেটা মনে রাখলেই চলবে। শুকনো ধন্যবাদ জানিয়ে রাস্তায় বেরিয়ে এলো জুলিয়াস। একটা স্প্রিং ওয়াগন শহরে এসে ঢুকলো। ড্রাইভ করছে বোকো, পাশে তার স্ত্রী হেলেন। শহরের পশ্চিমে ওদের খামার। বোকো দম্পতির সাথে জুলিয়াসের বেশ ভালো খাতির। অনেকবারই তাদের রাঞ্চে দাওয়াত খেয়েছে সে। হেলেন দেখতে এখনো সুচিরি, খুব ভালো রাঁধুনি বলেও পার্কে নাম আছে তার। ওদের দেখেই হাত নাড়ল জুলিয়াস। উৎফুল্লভাবে উত্তরে
বউকেও কি যেন বলল, কিন্তু হেলেন ওকে দেখেই অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। নিচু স্বরে স্বামীকে কিছু বলতেই সে রেগে উঠে বকুনি দিল, কিন্তু হেলেন অটল। জুলিয়াসের দিকে আর মুখ ফিরালো না সে। এসবের মানে কি? হেলেনের কাছে সব কিছুই খুব ভালো, নয়তো খুব খারাপ। মাঝামাঝি বলে কিছু নেই। মনে হচ্ছে জুলিয়াস ডেনভারে কি করেছে সেই সম্বন্ধেই কোনো কিছু শুনেছে সে। গুজবটা সত্যিই তার জীবন দুর্বিষহ করে তুলছে। এগিয়ে নাপিতের দোকানে ঢুকে পড়ল জুলিয়াস। চুল ছাটা আর দাড়ি শেভ করার ফাঁকে পার্কের যত সব ঘরোয়া খবর শোনালো রকি। বিভিন্ন খদ্দেরের কাছ থেকে খবর সংগ্রহ করে সেগুলো আবার অন্যদের শোনায় সে। বকুর রাঞ্চে কবে আগুন লেগেছিল, নদীর লোক দরকার, ওর খামারের 2জন লোক কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, ফ্রেডের ছেলেমেয়েদের সবার হাম হয়েছে, এইসব খবর থেকে শুরু করে মিসেস বেলের আবার বাচ্চা হবে, এই খবরও পেয়ে গেল জুলিয়াস। রকিং এইসের খবর তো তোমাকে দেয়াই হয়নি। জুলিয়াসের মুখে ব্রাশ দিয়ে সাবান ঘষতে ঘষতে বকবক করেই চলল রকি। বলো, যোগান দিল জুলিয়াস। তোমাকে যে বের করে দেয়া হয়েছে এটা আমাদের কাছে নতুন খবর কিছু নয়। তুমি বাইরে যাওয়ার পর থেকেই জার্ভিস বুক ফুলিয়ে শহরে ঘুরে বেড়ায় যেন সেই সর্বে সর্বা। আসলে পিছন থেকে কলকাঠি নাড়ছে মেডক। ওকে সাহায্য করছে হোয়েল, কিড আর হিউ হারপার। দুজনেই নামকরা বন্দুকবাজ। জার্ভিসের আর কি খবর? জুয়া খেলায় খুব মত্ত। হারে হারে গত সপ্তাহেই $2000 বেশি হেরেছে। সেবাস্টিয়ান দত্তের ব্যাংক ব্যালেন্স দ্রুত নামিয়ে আনছে সে। আর আমার কথা কি শুনেছ তুমি? আমি ধরেই নিয়েছি ওটা গুজব, হাসল জুলিয়াস। ভালো কথা, কিন্তু গুজবটা কি? ওরা বলে ডেনভারে কাকে যেন খুন করেছ তুমি। ব্যাস এইটুকু? না, মেয়ে ঘটিত একটা ব্যাপার আছে। মেয়েটির স্বামী নাকি তোমাকে তার ঘরে হাতে নাতে ধরেছিল। কথাটা কে ছড়িয়েছে? ঠিক কোথা থেকে বা কার কাছে থেকে ছড়িয়েছে বলা মুশকিল। যতদূর মনে পড়ে আমি প্রথম শুনি রকিং এইসের কর্মচারী চাকের মুখে। অ্যালেন কারভার শুনেছে হোয়েল কিডের কাছে। কে যেন বলছিল ডেনভারের একটা কাগজেও বেরিয়েছে এই খবর। গুজবটাকে এখনই গলা টিপে মারতে না পারলে জুলিয়াসকে এর জের অনেক বছর পর্যন্ত টানতে হবে। কিছু একটা করা দরকার। রকিকেই ব্যবহার করার সিদ্ধান্ত নিল সে। রকি, ওই খবরের কাগজটা বা আমি ডেনভারে কাউকে গুলি করেছি এর কোনো প্রমাণ যদি কেউ দেখাতে পারে তাকে আমি $1000 পুরস্কার দেব। কথাটা একটু ছড়িয়ে দিতে পারবে? $1000 দেওয়ার মতো টাকা ব্যাংকে জমা আছে আমার নামে। বুদ্ধিটা ভালো, এতে কাজ হবে বলেই মনে হয়। ঠিক আছে, কথাটা ছড়িয়ে দেব আমি, প্রতিশ্রুতি দিল রকি। রকির ওখান থেকে বেরিয়ে সোজা রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো জুলিয়াস। আইডা বেইলি আর তার মেয়ে লোলা দুজনে মিলে রেস্টুরেন্টটা চালায়। রাতের ডিনার খাওয়ার সময় এখনো হয়নি। তাকে দেখেই লোলা জানালো অল্পক্ষণের মধ্যেই খাবার তৈরি হয়ে যাবে। রান্নাঘর থেকে ওকে 1 কাপ কফি এনে দিয়ে একটু গল্প করার জন্যে জুলিয়াসের টেবিলেই বসলো সে। সিমসাম লম্বা গড়ন লোলার, সোনালি চুল, নীল চোখ। ওর ধারণা মুখের তিল দুটো তার সৌন্দর্যহানি ঘটিয়েছে। কিন্তু জুলিয়াসের মনে হয় ওতেই আরও সুন্দর দেখায় তাকে। সবাই খুব পছন্দ করে লোলাকে। পার্কের অনেক যোগ্য পুরুষই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কেন যে মেয়েটা আজও বিয়েতে রাজি হয়নি বুঝতে পারে না জুলিয়াস।
সামনাসামনি বসে টেবিলের উপর ঝুঁকে নিজের দুই তালুতে মুখ রেখে জুলিয়াসের দিকে কৌতূহলী চোখে চেয়ে দেখছে লোলা। কি হলো, অমন করে চেয়ে কি দেখছো? জিজ্ঞেস করলো জুলিয়াস। দীর্ঘশ্বাস ফেলল লোলা। কেমন ছিল ডেনভারের সেই মেয়েটা? খুব সুন্দর? অপরূপ, ডবল সুন্দরী, দুটো মাথা ছিল ওর। তাই বুঝি পালিয়ে এলে? ওই মেয়েটার জায়গায় আমি হলে কিন্তু কিছুতেই তোমাকে যেতে দিতাম না। ওই গল্পের একটা অক্ষরও বিশ্বাস করিনি আমি। কি করব, কপাল খারাপ। তুমি জিনা গেইলের প্রেমে বিভোর, নইলে কবেই তোমাকে সোনার ছিকলে বেঁধে ফেলতাম। জুলিয়াস হেসে হেসে বলল, আমার চেয়ে অনেক অনেক ভালো পাত্র তোমার পথ চেয়ে বসে আছে জানি। কবে মনস্থির করবে বলো তো? বিয়ে কি করতেই হবে? সবাই তো করে। মুখ থেকে হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে বসল লোলা। জেরিকে তোমার কেমন মনে হয়? বকর খামারে কাজ করে জেরি। সচ্চরিত্র, কম কথা বলে, কিন্তু কাজের লোক। ভালো লোককেই বেছে নিয়েছ, ঝুলে পড়ো। ওকে বিয়ে করব বলিনি আমি, ওর সম্পর্কে তোমার মত জানতে চেয়েছিলাম। ভাবছ তাহলে? হয়তো। এমনও হতে পারে ভাবতে ভাবতেই বুড়ি হয়ে যাব। তোমার কি মনে হয় আদর্শ বুড়ি হওয়াই লেখা আছে আমার কপালে? কখনো না। রান্নাঘর থেকে মায়ের ডাকে লোলাকে উঠতে হলো। আরাম করে গা এলিয়ে বসল জুলিয়াস। লোলার মনের ভাব জেনে খুশি হয়েছে সে। জেরি লোকটার কোনো মিথ্যা আড়ম্বর নেই। কাজ করে টাকা জমাচ্ছে সে। সন্দেহ নেই ভবিষ্যতে একদিন জায়গা জমি কিনে নিজেই খামার করবে ও। লোলা ওর খাবার নিয়ে এলো। জুলিয়াসের খাওয়ার মাঝেই কয়েকজন লোক ঢুকলো রেস্টুরেন্টে। ওদের মধ্যে নডি কোলম্যান সোজা এগিয়ে এসে জুলিয়াসের টেবিলেই বসল। সরল লোক, কোনো রকম ভনিতা না করেই সে জিজ্ঞেস করলো, শুনলাম তুমি নাকি রকিং এজ ছেড়ে চলে এসেছো? আত্মসম্মান বাঁচিয়ে বললে ওভাবেও বলা যায়। কথাটা তাহলে সত্যি? দুঃখজনক হলেও সত্যি। তুমি আমার খামারে চলে এসো না কেন? তোমার কাজের যোগ্য পারিশ্রমিক দেব আমি। কাজের লোক খুব দরকার আমার। চাও তো একটা চুক্তিতে আসতে পারি আমরা। বেটে স্বাস্থ্যবান আর পরিশ্রমী লোক নডি কোলম্যান। 3 ছেলে মেয়ের বাপ সে। ওর স্ত্রীর সাথেও জুলিয়াসের আলাপ আছে। মহিলাকে তার বেশ ভালোই লাগে। নদীর হয়ে কাজ করতে আপত্তি নেই ওর। কিন্তু কথা হচ্ছে পার্কেই থাকবে কিনা সেটা এখনো ঠিক করেনি সে। নডি, তোমাকে কি জবাব দেব বুঝতে পারছি না, ধীরে ধীরে বলল জুলিয়াস। সব জট পাকিয়ে যাচ্ছে। ভেবে দেখার জন্য কিছু সময় দরকার আমার। ঠিক আছে, কাজ করতে করতেই চিন্তা করো তুমি। আপাতত দৈনিক হিসেবে নাও, পরে চিন্তা করে দেখো কি করবে। ঘোড়াটাকে বিশ্রাম দিচ্ছি, তাই আজ রাতে আর যেতে পারছি না। কেন পারবে না? সহজে ছাড়ার পাত্র নয় নদী। ফিলিক্সের কাছ থেকে অন্য একটা ঘোড়া নিয়ে নাও। তোমারটা পরে এক সময়ে ফেরত নিয়ে নিও। বোকো আর হেলেন এসে ঢুকলো। জুলিয়াসদের কাছেই একটা টেবিলে বসলো ওরা। বোকো জুলিয়াসের সাথে কথা বললেও হেলেন মুখ ঘুরিয়েই থাকলো। নদীর খাবার নিয়ে এলো লোলা। কয়েক মিনিট পরেই আবার ওদের টেবিলের সামনে এসে দাঁড়ালো সে। একটা খবর শুনলাম জুলিয়াস, শান্ত গলায় বলল লোলা। তোমাদের খামার থেকে একজন লোক এসেছিল। সে বলল রকিংয়ে এসে পিস্তল পরিষ্কার করার সময়ে দুর্ঘটনায় ব্রায়ান মারা গেছে। একটা শীতল স্রোত বয়ে গেল জুলিয়াসের শির দ্বারা বেয়ে। চেয়ার থেকে অর্ধেক উঠে আবার ধপ করে বসে পড়ল সে। ব্রায়ান মারা গেছে? পিস্তল পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা? বিশ্বাস হচ্ছে না তার। শিথিলভাবে এপাশ ওপাশ মাথা নাড়ল সে। খুবই দুঃখের কথা, বলে উঠল নডি।
চমৎকার লোক ছিল ব্রায়ান, খুব সাবধানীও ছিল। কি করে এমন ঘটল? কোনো জবাব দিল না জুলিয়াস। তার বলে উঠতে ইচ্ছে করছে, এটা কখনোই দুর্ঘটনা হতে পারে না, এটা খুন। কিন্তু প্রমাণ কই? গোলাগুলি, নাড়াচাড়ায় এসব হতেই পারে। ঘটনাকে ওভাবে সাজানো হয়ে থাকতে পারে। যাই হোক, ভ্যান আর তার সাথে শহরে দেখা করতে আসছে না। ওর যাই বলার থেকে থাকুক, সেটা না বলাই রয়ে গেল। তোমার সাথে পরে বাইরে দেখা হবে নডি। উঠে দাঁড়ালো জুলিয়াস। কিন্তু কিছু বোঝাপড়া আছে তার।